প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি আজ বেশ কিছুদিন পর আবার চলে আসছি তোমাদের অনলাইন ক্লাস নিতে। মোহাম্মদ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকে যে পাঠ করার বিষয় বা পড়ানোর বিষয় সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সেই অস্ত্র কবিতাটি আহসান হাবিবের লেখা। এই কবিতাটি পড়ার আগে আমি আহসান হাবিবের জীবনী এখানে লিখে রেখেছি কিছু, তোমাদেরকে বলে বলে যাচ্ছি। তোমরা চাইলে এগুলো নিজেরা নোট করে নিতে পারো। 1917 সালের 2 জানুয়ারি আহসান হাবিবের জন্ম। ওনার পিতার নাম হচ্ছে হামিজউদ্দিন হাওলাদার এবং মায়ের নাম হচ্ছে জমিলা খাতুন। ওনারা 5 ভাই 4 বোন ছিলেন এবং অর্থনৈতিকভাবে ওনাদের পরিবারটা ছিল একেবারেই অসচ্ছল। কিন্তু অসচ্ছল হওয়া সত্ত্বেও ওনার পরিবারে বা ওনাদের বাড়িতে বেশ কিছু বই ছিল। সেটা মধ্যযুগের ভারতচন্দ্র রায়গুণাকর থেকে শুরু করে আমাদের আধুনিক যুগেরও কিছু কিছু বই ওনাদের বাসায় ছিল, যেমন আনোয়ারা, মনোয়ারা, মিলন মন্দির ইত্যাদি। তো উনি ছোটোবেলা থেকে এই বইগুলো পড়তেন এবং এই বইগুলো পড়তে পড়তেই ওনার মধ্যে আসলে লেখার আগ্রহটা তৈরি হয়। কিন্তু উনি প্রথমে যখন স্কুলে ভর্তি হওয়ার কিছুদিন পড়ার পরেই আর্থিকভাবে অসচ্ছলতার কারণে এবং গ্রামের যে আরও মানুষ ছিলেন, আত্মীয় স্বজন ছিল, তাদের পরামর্শে তার বাবা তাকে মাদ্রাসায় আবার নিয়ে আসে। কিন্তু উনি মাদ্রাসায় পড়তে চাননি, ওনার মাদ্রাসা ভালো লাগেনি। উনি আবার ওনার ইচ্ছাতেই ওনার বাবা মা আবার ওনাকে স্কুলে ভর্তি করে দেন। স্কুলে ভর্তি হওয়ার পর ওনার পড়াশোনা বেশ ভালোই চলছিল এবং উনি যখন হাই স্কুলে ওঠেন, 1933 সালের ঘটনা। 1933 সালে স্কুল ম্যাগাজিন যখন প্রকাশিত হয়, তখন ওখানে একটা ওনার প্রবন্ধ প্রকাশিত হয়। ওনার প্রথম প্রবন্ধ নাম হচ্ছে ধর্ম বা ধর্ম। এই যে ধর্ম, কোথাও ধর্ম পেয়েছি, কোথাও এই নামটা পেয়েছি, দুটো একই, ভেঙে ভেঙে এটা কোমল রূপ আর এটা হচ্ছে আমরা এখন যেভাবে উচ্চারণ করি। 1934 সালে ওনার প্রথম কবিতা মায়ের কবর পারে কিশোর, এটা স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয় এবং ওনার বেশ কিছু পত্রিকা, উনি কলকাতা পত্রিকাগুলোতে পাঠাতেন, বিচিত্রার মতো নামি দামি পত্রিকাতে, এবং বেশ কিছু কবিতা ছাপা হয়। এই ছাপা হওয়ার কারণে ওনার মধ্যে আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে না, আমার কবিতাগুলো হয়তো ভালো। এইভাবে ওনার লেখা চলছে। 1935 সালে উনি এসএসসি পাশ করেন। স্কুলের নাম ছিল পিরোজপুর গভর্নমেন্ট স্কুল, মানে পিরোজপুর সরকারি স্কুল থেকে উনি এসএসসি পাশ করেন। 1935 সালে পাশ করার পর 1936 সালে 35-36 সেশনে উনি বরিশাল বিএম কলেজে ভর্তি হন। কিন্তু ওই যে আমি বললাম আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং উনি ওনার পরিবারের বড় সন্তান, 5 ভাই 4 বোনের মধ্যে উনি বড় ছিলেন। সেই কারণে ওনার উপর দায়টা একটু বেশি ছিল। তো উনি 1936 সালের শেষের দিকে পড়াশোনা অসমাপ্ত রেখেই ভাগ্যের খুঁজে চলে যান কলকাতায় এবং ওখানে গিয়ে ওনার একটা জীবন যুদ্ধই শুরু হয় বলা চলে। 1937 সালে উনি দৈনিক তকদির নামক একটা পত্রিকায় কাজ শুরু করেন এবং প্রত্যেকটা পত্রিকাতে উনি ওনার সারা জীবনে যতগুলো পত্রিকায় কাজ করেছেন সবগুলো পত্রিকাতেই উনি সাহিত্য বিভাগেই বেশি কাজ করেছেন। এবং উনি থাকতেন কলকাতার একটা মেসবাড়িতে থাকা অবস্থায়, মেসের তো দুর্বিষহ জীবন এবং কলকাতায় তখনকার সময় মেসগুলো একেবারেই ঘিঞ্জি ছিল, সারাদিন হই হট্টগোল লেগেই থাকতো। তারপরেও কিন্তু উনি লেখা থামিয়ে যাননি, উনি লিখেই গেছেন। যখন রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন হয়তো লিখেছেন, বা অনেক সময় দেখা গেছে দুপুরবেলা হয়তো প্রচণ্ড গরম, সবাই ঘুমোচ্ছে, তখন উনি বসে বসে লিখছেন, এরকমও আছে। 1937 থেকে 38 পর্যন্ত উনি কাজ করেন বুলবুল পত্রিকায়। 1939 থেকে 43 পর্যন্ত উনি কাজ করেন মাসিক সওগাত পত্রিকায় এবং 1943 থেকে 1947 পর্যন্ত উনি কাজ করেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবে। তখন আর উনি সাংবাদিক নয়, মানে একেবারেই স্টাফ আর্টিস্ট হয়ে গেছেন। এবং 1947 সালেই উনি বিয়ে করেন। স্ত্রীর নাম হচ্ছে সুফিয়া খাতুন। ওনার 2 পুত্র 2 কন্যা। একজন বাংলাদেশের সমসাময়িক লেখক, মোটামুটি বিখ্যাত লেখক, মইসুল আহসান সাবের, ওনার লেখা হয়তো তোমরা পড়ে থাকবে। 1950 সালে উনি ঢাকায় ফেরত আসেন। 1947 সালে দেশ ভাগ হয়ে যায়। এরপরে 1950-এর দিকে ওনার ঢাকায় ফেরার পরে উনি অনেক পত্রিকায় কাজ করেন। তখন ছিল মোহাম্মদী, দৈনিক ইত্তেফাক, আজাদ ইত্যাদি পত্রিকাগুলোতে উনি কাজ করতে থাকেন। 1957 থেকে 1964 সাল পর্যন্ত উনি একটা ফ্র্যাঙ্কলিন পাবলিকেশনস
এর প্রোডাকশন অ্যাডভাইসার ছিলেন। এটাতে উনি পাবলিকেশনস, আমরা বিভিন্ন বই প্রকাশ করি যেখানে, সেখানকার অ্যাডভাইজার ছিলেন, ওখানে ওই হিসেবে কাজ করে 1964 সালে উনি দৈনিক পাকিস্তানে যোগদান করেন এবং দৈনিক পাকিস্তান দেশ স্বাধীন হওয়ার পর এটার নাম হয়ে যায় দৈনিক বাংলা। এবং উনি আমৃত্যু মানে 1985 পর্যন্ত, ওনার মৃত্যু হয় 1985 সালে, উনি 85 সাল পর্যন্ত এই পত্রিকার সাহিত্য বিভাগে সাহিত্য সম্পাদক হিসেবেই কাজ করে যান। এই ছিল মোটামুটি ওনার ব্যক্তিগত জীবন। কিন্তু ওনার সাহিত্যিক জীবনটা যদি আলোচনা করো, আহসান হাবীব এমন একজন কবি, ওনাকে নিয়ে অনেক সমালোচক অনেক ধরনের কথা বলেছেন। উনি আধুনিক কাব্যধারার কবি ছিলেন। ওনার কবিতায় সবচেয়ে বেশি যেটা প্রকাশ পেয়েছে বা ফুটে উঠেছে সেটা হচ্ছে মধ্যবিত্তের জীবন সংকট বা যুগ যন্ত্রণা। ওই সময়কার সময় মধ্যবিত্ত সমাজটা কিভাবে চলতো, তাদের চিন্তা চেতনাটা কি, তাদের জীবন যুদ্ধটা কীরকম ছিল, তাদের স্বদেশ ভাবনা কীরকম ছিল, সমাজ ভাবনা কীরকম ছিল, এইগুলো ওনার কবিতায় খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এবং উনি কোথাও অতি নাটকীয়তা করেননি। ওনার লেখা এটা খুঁজে পাওয়া যায় না। উনি যেখানে যতটুকু বলার দরকার ঠিক ততটুকুই বলেছেন। এবং অনেক সমালোচক ওনাকে বলে একেবারেই সংযমী লেখক। সংযমী লেখক বলতে কি, উনি হয়তো তোমাদের যে কবিতাটা সেই অস্ত্র, এই কবিতাটা একটা মানে ভালোবাসা নিয়ে লেখা, কি করলে কি হবে, ভালোবাসা নামক অস্ত্র দিয়ে আমরা পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে পারি। কিন্তু অন্য অনেক লেখক হয়তো তারা এটাকে নিয়ে বিদ্রোহ করতো, কিন্তু উনি বিদ্রোহটা করেননি। উনি একেবারেই কম কথায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা নামক অস্ত্রটা দিয়ে আমরা কি করতে পারি এবং এই অস্ত্রটা না থাকলেই বা আমরা কি করতে পারি। এই যে আহসান হাবীবের বৈশিষ্ট্যটুকু, এটা একেবারেই আলাদা ছিল। কারণ তিরিশোত্তর সাহিত্যে, উনি তো তিরিশোত্তর সাহিত্যেরই একজন কবি। কারণ 1930 সালের পরবর্তীতেই জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, তারা একেবারেই মানে রবীন্দ্রোত্তর যে কাব্যধারাটা এটা যেভাবে নিয়ে গেছিলেন, আহসান হাবীব সেই ধারারই একজন লোক এবং সেই ধারাই উনি অবগাহন করেছেন। কিন্তু তারপরে ওনার মধ্যে একটা স্বতন্ত্রতা ছিল। উনি আমি একটা কবিতা দিয়ে তোমাদেরকে উদাহরণ দিতে পারি। ওনার একটা কবিতা আছে ধন্যবাদ। ওই ধন্যবাদ কবিতাটার মধ্যে দুইটা শ্রেণী দেখিয়েছেন উনি। একটা হচ্ছে পাশ্চাত্য প্রভাবে গড়ে ওঠা আমাদের এলিট সমাজ বা অভিজাত শ্রেণী আমরা যাদেরকে বলি, এবং আরেকটা হচ্ছে একেবারেই সাধারণ শ্রেণী, শ্রমিক, চাকরিজীবী, কেরানি, এরা। তো উনি ওই ধন্যবাদ কবিতাটার মধ্যে এই দুইটা শ্রেণী কথা বলেছেন। কিভাবে বলেছেন? একজন কেরানি যে কিনা এতদিন জানতো না যে এই অভিজাত শ্রেণীর জীবনধারাটা কীরকম, হঠাৎ করে সে একদিন এটা জানতে পারে এবং জানার পরে তার মধ্যে যে একটা মনের মধ্যে একটা বেদনা বা তার মধ্যে একটা সংশয় তৈরি হয় যে এতটা ব্যবধান কেন, এবং এই ব্যবধানটা বা এই বৈষম্যটা কেনই বা হলো, কারাই বা এটা তৈরি করলো, কেন তৈরি হলো, এই যে বিস্তর প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো উনি একটা নির্মম আলেখ্যের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু অন্য কোনো বিদ্রোহী কবি যদি এই বিষয়টা নিয়েই লিখতেন, তারা হয়তো বিদ্রোহ করে লিখতেন বা কবিতার মধ্যে একটা তর্জন গর্জন থাকতো। আমাদের আহসান হাবীবের কবিতার মধ্যে এরকম তর্জন গর্জন থাকতো না। ওনার কবিতায় একেবারেই হুঙ্কার ঝঙ্কার নেই, কিন্তু একটা নীরব ব্যথা আছে যেটা আমাদের একেবারেই মন ছুঁয়ে যায়। ওনার কবিতার অভিব্যক্তিটা এরকমই। এবং উনি তিরিশোত্তর সাহিত্যের কবি হলেও 40-এর দশকেও কিন্তু উনি প্রচুর লেখা লিখেছেন। এবং 40-এর দশকের কবিতার মধ্যে তিনটা ধারা ছিল। একটা হচ্ছে ধর্মীয় ঐতিহ্যে আস্থা। কিছু কিছু কবি মানে কোনো কোনো কবি ভাবতেন যে এই যে সমাজের এত সমস্যা, এই সমস্যাগুলো ধর্মীয় প্রভাবে উতরে ওঠা যাবে বা কাটিয়ে ওঠা যাবে। এটা উদাহরণ হিসেবে বলতে পারো ফররুখ আহমেদ, উনি ধর্মীয় প্রভাবে অনেক কবিতা লিখতেন। আর আরেকটা ধারা হচ্ছে, তিনটা ধারার মধ্যে একটা ধারা বললাম ধর্মীয় ঐতিহ্য আস্থা, আরেকটা ধারা হচ্ছে বাম রাজনৈতিক ধারা, মানে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সমাজটাকে বা এই যে ঘুণে ধরা সমাজ এটাকে সংশোধন করা। এই পরিবর্তনে বিশ্বাসী ছিল আমাদের সুকান্ত ভট্টাচার্য, তাদের মধ্যে অন্যতম ছিলেন ওই সময়কার সময়ে, এবং সিকান্দার আবু জাফর। এর পরবর্তী যে ধারাটা, এটা আসলে কোনো মানে এই উপরের দুইটা ধারার কোনো ধারাই বিশ্বাস করে না, তারা নিজেদের মতো করে চলে। তার প্রকৃষ্টতম উদাহরণ হচ্ছে আমাদের আহসান হাবীব। উনি ওনার পরিমিতি বোধ দিয়ে এবং উনি ওনার যতটুকু মানে চিন্তা চেতনার যতটুকু সরলতা ছিল ততটুকু দিয়ে ওনার কাব্য ভাবনাকে ঋদ্ধ করেছেন এবং সমৃদ্ধ করেছেন।
আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। অনেকেই আবার এটা বলে আহসান হাবীব খুব কম কথা বলতেন, মানে উনি মৃদুভাষী ছিলেন। হ্যাঁ, উনি ঠিক মৃদুভাষী ছিলেন, কিন্তু মৃদুভাষী হওয়া সত্ত্বেও ওনার কথার মধ্যে একটা তীক্ষ্ণতা আছে। আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, তোমাদের পাঠ্য বইয়েরই আরেকটা গল্পে থেকে একটা ক্যারেক্টার নিতে পারি, চরিত্র নিতে পারি। অপরিচিতা গল্পের শম্ভুনাথ চরিত্রটা তোমরা লক্ষ্য করে দেখো, শম্ভুনাথ বাবু খুব কম কথা বলেন, কিন্তু ওনার কথার মধ্যে একটা ব্যক্তিত্ব ফুটে উঠতো এবং ওনার কথা ফেলে দেওয়া যেত না। উনি কম কথা বলতেন, কিন্তু অনুপমের মামা এত চালাক চতুর হওয়া সত্ত্বেও কিন্তু শম্ভুনাথ বাবুর কথা ফেলতে পারেনি। উনি শম্ভুনাথ বাবু ঠিকই ওনাদেরকে খাইয়ে দাইয়ে বিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে এবং ওনারা এটা মেনেও নিয়েছে, পারেননি প্রতিবাদ করতে। আমাদের আহসান হাবিবও ঠিক সেরকমই, উনি কথা কম বলতেন, কিন্তু তার মানে এই নয় যে উনি একেবারেই ওনার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে নির্লিপ্ত ছিলেন। উনি সব কিছু সম্পর্কে ওনার সজাগ দৃষ্টি ছিল এবং এটাও ভাবা যাবে না যে ওনার কথা বলায় দুর্বলতা ছিল। ওনার কথায় একটা শক্তি ছিল এবং এই কম কথা বলার শক্তি দিয়ে উনি আমাদের এমন চমৎকার চমৎকার লেখা দিয়ে গেছেন, যেগুলো আর কেউ হয়তো দিয়েছে অনেকেই। উনি হয়তো অন্যতম কবি, উনি হয়তো খুব ওই সময়কার সময়ে প্রধান কবি নন, কিন্তু অন্যতম একজন কবি, এটা সবাই বলে গেছেন। এবং হুমায়ুন আজাদ, যিনি ওনার লেখা হয়তো তোমরা পড়েছো এবং ওনার চমৎকার চমৎকার সব লেখা আছে। হুমায়ুন আজাদ আহসান হাবিব সম্পর্কে বলে গেছে যে আহসান হাবিবের কবিতায় আমাদের আধুনিকতা চর্চার প্রকৃত সোপান তৈরি করেছেন এবং 30-এর কবিরা কবিতায় যে রবীন্দ্রোত্তর ধারা প্রবাহিত করেছেন, আহসান হাবিব তাতে অবগাহন করেছেন। প্রকৃতপক্ষে আহসান হাবিব তার রচনাকর্মে আশাবাদ, সচেতনতা, ভাষাশৈলিতা আধুনিকতার সংজ্ঞাকে মুক্ত ও সম্প্রসারিত করেছেন। মানে আধুনিক কবিতার যে একটা সংজ্ঞা ছিল সেটাকে উনি একেবারেই মুক্ত করে দিয়েছেন, এটাকে কোনো ধরাবাঁধা নিয়মে আর বেঁধে রাখেননি আহসান হাবিব। এই যে ওনার কবিতায় বিভিন্ন বিষয় ফুটে ওঠা এবং মধ্যবিত্ত সমাজের সংকটে আবর্তের মধ্যে যে থাকা ওইটা ফুটে ওঠা, এবং ওনার আরেকটা বৈশিষ্ট্যও ছিল, আমরা জসিমউদ্দিনকে পল্লী কবি হিসেবে চিনি। আহসান হাবিবও গ্রামের বিষয় নিয়ে অনেক কবিতা লিখেছেন, কিন্তু ওনার একটা মজার বিষয় হচ্ছে উনি হয়তো শহরের কবিতা লিখছেন, মানে নাগরিক জীবনের কবিতা লিখছেন, কিন্তু নাগরিক জীবনের কবিতার মধ্যে উনি হয়তো নিয়ে আসলেন নদী, পালতোলা নৌকা, ঘাট, এগুলো। আবার দেখা গেল গ্রামের জীবন নিয়ে লিখছেন কবিতা, কিন্তু গ্রামের জীবনে উনি মানে নাগরিক মানুষের যে যন্ত্রণা, নাগরিক মানুষের যে কষ্ট, সমস্যা, এই সমস্যাগুলো উনি গ্রামের মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এই যে একটা মেলবন্ধন উনি তৈরি করেছেন, এটা আসলে ওনার মাধ্যম, মানে উনিই পারতেন, এটা সম্ভব ছিল ওনার পক্ষে। এবং ওনার কবিতার যে নিঃশব্দ আরতি, রোমান্টিসিজমের মোড়কে তার কবিতার রন্ধ্রে রন্ধ্রে বহমান ছিল, এবং এই কারণেই ওনার কবিতা বাতাসের মতো তীক্ষ্ণ এবং বেগবান। ওনার কবিতা পড়লে তোমার বিরক্ত লাগবে না, বা তুমি এখানে বলবে না যে না আর পড়বো না, এরকমটা হবে না তোমার অনুভব। আমাদের সেই অস্ত্র কবিতার প্রথম লাইনটা পড়লেই আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, তুমি প্রথম লাইনটা পড়লেই বলবে ব্যাপারটা কি, সেই অস্ত্র মানেটা কি। তুমি যদি বিষয়টা না জানো, তুমি দেখবে মানে লেখকই তোমাকে টেনে টেনে শেষ লাইনটা পর্যন্ত নিয়ে যাবে। এটাই ছিল আহসান হাবিবের মানে একটা অন্যতম বৈশিষ্ট্য আমি বলবো। এবং আহসান হাবিব সম্পর্কে আমি আশা করি তোমরা আরও জেনে নেবে। এই ছিল আহসান হাবিবের মোটামুটি জীবনী এবং সাহিত্যিক জীবন। ওনার লেখার কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো আশা করি তোমরা মাথায় রাখবে এবং তোমাদের কাজে লাগবে। আমরা এখন কবিতাটাতে চলে যাচ্ছি, তোমরা কবি পরিচিতিটা পড়ে নিবে। এখানে আমি যা পড়িয়েছি তাই আছে, তারপর আমি একটু পড়ে দিচ্ছি। আহসান হাবিব বৃহত্তর বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে 1917 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা আমিজউদ্দিন হাওলাদার এবং মায়ের নাম জমিলা খাতুন। স্কুল জীবনেই তার কবিতা লেখার হাতে করি। বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে কলেজ ছেড়ে ভাগ্যান্বেষণে কলকাতায় চলে আসতে হয়। পত্রিকা, রেডিও, প্রকাশনা সংস্থা প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত হলেও আহসান হাবিব শেষ পর্যন্ত সাংবাদিকতা, বিশেষ করে পত্রিকা সাহিত্য সম্পাদক হিসেবে জীবিকা অর্জনের পথ বেছে নেন। 1950-এর দিকে তিনি কলকাতা ছেড়ে ঢাকা চলে আসেন। বেশ কয়েকটি পত্রিকায় কাজ করবার পরে 1964 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দৈনিক বাংলা বা তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে। আমৃত্যু এই পত্রিকার সঙ্গেই তিনি যুক্ত ছিলেন। তিনি 1961 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং এই সালেই উনি ইউনেস্কো সাহিত্য পুরস্কারও পান। এটা তোমাদের বইয়ে নাই, আমি বলে দিলাম।
1961 সালে ইউনেস্কো সাহিত্য পুরস্কার, 1978 খ্রিস্টাব্দে 21শে পদকে ভূষিত হন। স্বল্পভাষী, আত্মমগ্ন এবং স্পষ্টবাদী এই কবি মূলত মানবদরদী শিল্পী। ওই যে বললাম, উনি মধ্যবিত্ত সমাজের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে কবিতা লিখেছেন। এবং এই যে বললাম স্বল্পভাষী, আত্মমগ্ন, মানে কম কথা বলতে তো নিজের মধ্যে নিজেই ডুবে থাকতেন। এবং স্পষ্টভাষী, কম কথা বললেও তার কথার মধ্যে স্পষ্টতা ছিল। এটাই বলছে, দেশ ও জনতার প্রতি তার ছিল গভীর সংবেদনশীলতা, ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, যুক্তি বিচারের আলোকে এক সুগভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা তার কবি প্রতিভার মূল সুর। কবি আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো রাত্রিশেষ, যেটা কিনা প্রকাশিত হয়েছে 1948, ছায়াহরিণ 1962 সালে, সারা দুপুর 1964 সালে, মেঘ বলে চৈত্রে যাব 1976 সালে, দুই হাতে দুই আদিম পাথর 1980 সালে, এবং বিদীর্ণ দর্পণে মুখ 1985 সালে। এবং এই বিদীর্ণ দর্পণে মুখ থেকেই তোমাদের এই সেই অস্ত্র কবিতাটা নেওয়া হয়েছে, সংকলন করা হয়েছে। এছাড়া ওনার অনেক উপন্যাস এবং শিশু সাহিত্য প্রচুর আছে। ওনার বিখ্যাত উপন্যাস হচ্ছে রানীখালের সাঁকো এবং অরণ্যে নীলিমা। আমাদের রানীখালের সাঁকো প্রকাশিত হয় 1965 সালে এবং অরণ্য নীলিমা প্রকাশিত হয় 1962 সালে। উনি 21শে পদক পান 1978 সালে, আদমজি পুরস্কার পান 1964 সালে, স্বাধীনতা দিবস পুরস্কার পান 1994 সালে। এই ছিল ওনার জীবনে। আচ্ছা, এখন আমরা কবিতাটাতে যাই। কবিতাটাতে পড়ার আগে আমি তোমাদেরকে বলি, এই কবিতাটা পড়লে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, কবিতাটা পড়লে তোমাদের প্রকৃতির প্রতি একটা সহানুভূতি জেগে উঠবে বা তোমাদের মধ্যে একটা ভালোবাসা জেগে উঠবে। প্রকৃতির জেগে সুরক্ষা করা দরকার প্রকৃতিকে, এই বোধটা তোমাদের মধ্যে জেগে উঠবে। এবং মানুষের প্রতি তোমাদের শ্রদ্ধা সম্মান জাগিয়ে তুলবে বা মানবতা বোধ তোমাদের মাঝে জাগিয়ে তুলবে। এবং মানুষের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার জন্য যতটুকু ব্রত নেওয়া দরকার বা ব্রতী হওয়া দরকার, সেটা তোমাদের মাঝে জাগিয়ে তুলবে এবং সৌহার্দ্য এবং সম্প্রীতি জাগিয়ে তুলবে তোমাদের মধ্যে। এবং ভালোবাসার যে একটা অপরিমেয় শক্তি আছে, এবং এটা কোনো একটা নির্দিষ্ট আবেগ নয়, এটা পুরোপুরি ব্যপ্ত এবং অনেক বিশাল একটা আবেগ, সেটা তোমাদের এই কবিতাটা বুঝিয়ে দিবে। তো চলো আমরা কবিতাটা পড়ি, লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিচ্ছি। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। লেখক বলছে আমাকে সেই অস্ত্রটা ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি। পৃথিবীর শুরুতে যখন সভ্যতা আস্তে আস্তে, আমরা তো আগে সভ্য ছিলাম না, বর্বর ছিলাম, কিন্তু যখন পৃথিবী যত দূর এগুতে থাকলো, লৌহ যুগ গেল, এরকম করে যখন আমরা বিভিন্ন আবিষ্কার করতে থাকলাম এবং আমরা সভ্যতার দিকে এগোতে থাকলাম, তখন আমরা একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমরা একজন আরেকজনের পাশে থাকবো এবং একজন আরেকজনকে ভালোবাসবো। লেখক এটাই বলছে, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্রটা কখনো ব্যর্থ হয় না এবং সার্থক একটা অস্ত্র, সেই অস্ত্রটা আমাকে ফিরিয়ে দাও, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। বলছে আমাকে সেই অস্ত্রটা ফিরিয়ে দাও, যে অস্ত্রটা তুললে পৃথিবীর যত অস্ত্র আছে, সেটা দা কুড়াল থেকে শুরু করে কামান যা আছে, বা এখনকার AK-47 অত্যাধুনিক যত যন্ত্র আছে, সব অস্ত্র মাথা নিচু করবে, মানে আনত হয়ে যাবে। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নিরে ঘুমাবে। বলছে যে অস্ত্রটা উত্তোলিত হলে আমাদের যে অরণ্য আছে সেটা আরও সবুজ হয়ে যাবে, তার মানে কি গাছগাছালি কাটা পড়বে না, প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। এই লাইনটা পড়লে আমার আরেকটা লাইনের কথা মনে পড়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন, আমার দাও ফিরিয়ে এসে অরণ্য লও এ নগর। এবং এটা তোমাদের ভাব সম্প্রসারণও আসে মাঝে মধ্যে, প্রায় তোমরা পড়ো এটা। এই যে ব্যাপারগুলো দেখো, উনি বলছেন যে এই নগর তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমাকে সেই অরণ্যটা ফিরিয়ে দাও, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। আর আমাদের কবি বলছে যে এই অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, মানে আমাদের যে জঙ্গলগুলো আছে বা বনগুলো আছে সেগুলো আরও সবুজ হবে, মানে প্রচুর গাছ আরও জন্মাবে এবং নদী আরও কল্লোলিত হবে। এই যে আমরা অনেক সময় নদী ভরাট করে, খাল বিল ভরাট করে আমরা বিল্ডিং করছি, কেউ মার্কেট করছি, এটা আর আমরা করব না। নদীর প্রতি যদি আমাদের টান থাকে যে না, নদীটা বয়ে যাওয়া দরকার, নদীর বহতাটা ভাবটা যদি না থাকে তাহলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, এই বোধটা যদি আমাদের মধ্যে জেগে ওঠে, তাহলে আমরা নদী ভরাট করব না, পাখিরা নিরে ঘুমাবে। এবং দেখো, একসময় আমাদের ছোটবেলায় আমরা দেখতাম প্রচুর পাখি,
চারপাশে শুধু পাখির কিচিরমিচি শুনতাম, কিন্তু এখন কিন্তু এত পাখির কিচিরমিচি শোনা যায় না, কারণ গাছগাছালি কমে যাচ্ছে। তো গাছগাছালি কমে যাওয়ার কারণে তাদের আবাসস্থল কমে যাচ্ছে, তাদের বা থাকার নীড় তারা করতে পারছে না, এই কারণে পাখি কমে যাচ্ছে। এটাই বলছে, যদি আমরা প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হই তাহলে পাখিরা নীড়ে শান্তিতে ঘুমোবে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খাকা করবে না গৃহস্থালী। বলছে যে অস্ত্রটা উত্তোলিত হলে ফসলের মাঠে আর আগুন জ্বলবে না। আমার ধরো পাশে আরেকজনের জমি আছে, আমার ভালো লাগছে না তার উন্নতিটা, বা তার সাথে আমার একটা শত্রুতা আছে, আমি রাগের বসে গিয়ে তার জমিতে আগুন লাগিয়ে দিলাম, বা তার জমির ফসলটা আমি কেটে নষ্ট করে দিয়ে আসলাম। এটা আমি করব না যদি তার প্রতি আমার ভালোবাসাটা থাকে। এবং ঘর গৃহস্থালীও আগুনে পুড়ে খাকা করবে না। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। এখন লেখক বলছে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যেটা ব্যক্ত হলে, একেবারে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়লে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না মানব বসতির বুকে। মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। এটা আসলে কবি একটা ঘটনাকে স্মরণ করেই উনি বলেছেন। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের ঘটনা। লিটল বয় এবং ফেটম্যান, হিরোশিমা নগরীতে লিটল বয় নামে যে বোমাটা ফেলা হয়েছিল সেটা 6 আগস্ট 1945, এবং নাগাসাকিতে ফেলা হয় ফেটম্যান নামে বোমাটা বা পারমাণবিক বোমা, ওটা ফেলা হয় 9 আগস্ট 1945। এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল, 1-2 জন যারা জীবিত ছিল কিছুদিন আগ পর্যন্ত, তারা বলেছে এটা বিভৎস, এবং এটা সেকেন্ডের মধ্যে সব কিছু পুড়ে ছাড়কাড় করে দিয়েছে, মানুষের মাংস গলে গলে পড়ছিল এরকম অবস্থা, এবং হাজার হাজার মানুষ গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু নদীর তাপমাত্রাও 1000 ডিগ্রির মতো, এত তাপমাত্রা বেশি ছিল, তারাও টিকতে পারছিল না, শুধু চিৎকার করছিল। এবং এখনও জাপানে, এটা তো জাপানের 2টা নগরী, এখনও জাপানে আমাদের পঙ্গু শিশু জন্মগ্রহণ করে বা বিকৃত শিশু জন্মগ্রহণ করে। কিন্তু যদি ওই সময় যুদ্ধটার সময় ওই আমেরিকার বা আমাদের জাপানের মানুষের মধ্যে যদি ভালোবাসাটা থাকতো দুই দেশে, তাহলে কিন্তু এই ঘটনাটা হয়তো ঘটতো না। লেখক এইটাই বলেছে যে অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না মানব বসতির বুকে। এই এত এত মানুষ মারা গেল, এবং এত মানুষ এখনো বিকৃত হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে চেতনাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, কারণ আমরা এখনো কিন্তু পারমাণবিক বোমা ব্যবহার করা বন্ধ করিনি। লেখক এটা আশা করছে যে আমরা বন্ধ করব। আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ, এবং আমাদের চেতনা জুড়ে তারা আর্তনাদ করবে না। তুমি হিরোশিমা নাগাসাকির কথা চিন্তা করো, ওই যে শিশুরা জন্মগ্রহণ করছে, মা কতটা কষ্ট পাচ্ছে, বাবা কতটা কষ্ট পাচ্ছে, আমরা যদি ওটা চিন্তা করি আমাদেরও কিন্তু চেতনাটা জাগ্রত হবে। লেখক এটাই বলছে যে আমাদের চেতনা জুড়ে তারা আর্তনাদ করবে না যদি আমাদের মধ্যে ভালোবাসাটা জেগে ওঠে। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। ট্রয় একটা ঐতিহাসিক নগরী, এবং যুদ্ধ করে করে এই ট্রয় নগরী ধ্বংস হয়ে, কেউ বলে 9 বছর, কেউ বলে 10 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধ হওয়ার কারণে ট্রয় নগরী একেবারে ধ্বংস হয়ে গেল। কিন্তু যদি মানুষগুলোর মধ্যে ভালোবাসা থাকতো এই দুই পক্ষের মধ্যে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না, এবং ট্রয় নগরীও ধ্বংস হতো না। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, বলছে আমি সেই অস্ত্রটার প্রত্যাশী যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যাভিমানকে করে বারবার পরাজিত। সেই অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিন্ত। এই লাইনটার সাথে আমি একটা ঘটনা বলি, তোমাদের মনে থাকবে, বুঝতে সুবিধা হবে তোমাদের। সম্রাট অশোক, খ্রিস্টপূর্ব 261 সালের কথা, মৌর্য সাম্রাজ্য তখন আধিপত্য করছে। সম্রাট অশোক তখন ওই মৌর্য সাম্রাজ্যের রাজা, এবং ওনার মধ্যে রাজ্য জয় করার একটা প্রবণতা ছিল, এবং উনি প্রচুর যুদ্ধ করতেন। তো কলিঙ্গ যুদ্ধটা হয় খ্রিস্টপূর্ব 261 সালে। যখন যুদ্ধটা হয়, যুদ্ধের পরে এত মানুষ মারা যায়, এবং এই মারা যাওয়ার পরে ওনার মধ্যে একটা বোধ জাগ্রত হয়, আমি কেন যুদ্ধ করছি, এই যে এত এত মানুষ মারা গেল, এখন এই মানুষগুলোকে তো আমি ফিরিয়ে আনতে পারবো না। তখন উনি, ওনার চেতনা জাগ্রত হয়, এবং উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, শান্তির ধর্ম গ্রহণ করেন। আচ্ছা, যাই হোক, এটাই বলছে লেখক আমাদেরকে যে আমরা ঘৃণা বিদ্বেষ অহংকার এবং আমাদের যে জাতীয়তার একটা অভিমান আছে, যে আমি বড় জাতি, আমরা বাঙালি জাতি, আমরা বলছি বাঙালি জাতি বড়, অন্য আমেরিকান জাতি হয়তো তারা বলছে তারা বলো, এই যে আমাদের মধ্যে অভিমানটা, এই অভিমানটা আর আমাদের মধ্যে কাজ করবে না যদি ভালোবাসাটা আমাদের মধ্যে থাকে, তখন মানুষ বড় হয়ে উঠবে। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, যে অস্ত্রটা মানুষকে মানুষ থেকে আলাদা করে না,
একসাথে করে রাখে, জড়ো করে রাখে। সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যপ্ত করো। বলছে সেই অব্যর্থ যে অস্ত্রটা আছে সেটা তুমি পৃথিবীতে ব্যপ্ত করো এবং ছড়িয়ে দাও। আমি আরেকটা ঘটনা বলি। কেভিন কার্টার নামে একজন সাংবাদিক ছিলেন, ফটো সাংবাদিক। উনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন 1993 সালে। একটা বিখ্যাত ছবি ওনার। ছবিটার প্রেক্ষাপটটা বলি। সুদানে একটা মহামারী হয়, মানে দুর্ভিক্ষ আর কি, ঠিক মহামারী বলবো না, দুর্ভিক্ষ হয়। আফ্রিকার দেশগুলো তো এখনও দরিদ্র, তো ওই সময় আরও বেশি খারাপ অবস্থা ছিল। তো ওখানে জাতিসংঘের একটা দল যায়, একটা মিশন যায় ওখানে সাহায্য করতে, ত্রাণ নিয়ে। তো আমাদের এই কেভিন কার্টারও তাদের সাথে যায়। তো উনি গিয়ে ছবি তুলছেন। তো হঠাৎ করে উনি লক্ষ্য করলেন একটা বাচ্চা ছেলে, তার বয়স হবে 4-5 এরকম, একেবারেই বাচ্চা ছেলে, হাঁটতে পারছে না, মানে সে ধুঁকছে একেবারে, তার খুব কষ্ট হচ্ছে। সে একটু জায়গা হামাগুড়ি দিচ্ছে, থেমে শ্বাস নিচ্ছে, আবার একটু জায়গা হামাগুড়ি দিচ্ছে, এইভাবে সে খাওয়ার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর একটা কাক কিছুটা দূরেই অপেক্ষা করছে, মানে কোন সময় বাচ্চাটা মারা যাবে আর সে খাবে। এটা দেখে কেভিন কার্টার ছবি তুলতে লাগলো এবং উনি একেবারে ঠিকঠাক ছবিটার জন্য অপেক্ষা করতে লাগলেন। তো একটা সময় ছবিটা উনি তুলেও ফেললেন। কাকটা, বাচ্চাটা, পুরো দৃশ্যটাই উনি তুলতে পারলেন এবং এই ছবিটার জন্যই উনি পুরস্কারটা পেয়েছিলেন। তো উনি ছবিটা তোলার পর উনি চলে যান, উনি আর বাচ্চাটার দিকে হয়তো তাকাননি। তো উনি গেলেন, নিজের দেশে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ওনার ছবি নিয়ে সবাই খুব বাহবা দিচ্ছে, হ্যাঁ ছবিটা খুব সুন্দর হয়েছে। কিন্তু ওনার কাছের কিছু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাকে প্রশ্ন করলো, আচ্ছা বাচ্চা ছেলেটার পরে কি হলো? কিন্তু কেভিন কার্টার আর এটার উত্তর দিতে পারেনি। এবং এবং তার যে কিছু আত্মীয় স্বজন ছিল, কাছের মানুষজন, বন্ধু বান্ধব, তারা তাকে তখন মানে কি বলবো, বকাঝকা বা তিরস্কার করতে লাগলো, কারণ সে বাচ্চাটাকে কোনো সাহায্য করেন। কেভিন কার্টার ছবিটা তোলার পরেও বাচ্চাটাকে হয়তো সাহায্য করতে পারতো, আমি ওনার সমালোচনা করছি না, কিন্তু মানবতা বোধটা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। উনি যদি চাইতেন, ওনার মধ্যে যদি শিশুটার প্রতি ন্যূনতম ভালোবাসাও থাকতো, উনি হয়তো বাচ্চাটাকে ওই খাবারের কাছে কুলে করে নিয়ে যেতে পারতেন বা একটা কোনো লোককে দিয়ে খাবারটা আনিয়ে দিতে পারতেন তার কাছে। বাচ্চাটার পরবর্তীতে কি হয়েছিল আমরা কেউ জানি না, হয়তো সে বেঁচে আছে। কিন্তু এই কষ্টটা সহ্য করতে না পেরে, মানে কেভিন কার্টারও পরবর্তীতে তার মানে বোধটা জাগ্রত হয়ে যে আমি এটা কী করলাম, আমি কেন করলাম এটা, এবং এটা করতে করতে উনি কিছুদিন পরেই আত্মহত্যা করে মারা যান। মানে উনি এই কষ্টটা আর নিতে পারেননি। এই যে ব্যাপারগুলো আমাদের মধ্যে মানবতা বোধটা জাগিয়ে তোলার চেষ্টা করেছেন কবি, মানে এই কবিতাটার মধ্য দিয়ে। সেটা অস্ত্রটা, একমাত্র অস্ত্র আমি বলবো ভালোবাসা। তোমাদের যে পাঠ পরিচিতিটুকু আছে, পাঠ পরিচিতি খুব সুন্দর করে ব্যাখ্যাটা দেয়া আছে, তোমরা সবাই পড়ে নিবে। এবং মানুষকে যদি হিংসা, লোভ, ঈর্ষা কোনোটাই না করে সব কিছুর ঊর্ধ্বে চলে যায় এবং একজন মানুষ আরেকজন মানুষকে শুধু মানুষ হিসেবেই দেখে এবং তার মধ্যে সেই ভালোবাসা নামক অস্ত্রটা যদি সে জাগিয়ে তোলে, তাহলে আর এই পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না, কোনো যুদ্ধ হবে না, কোনো রেষারেষিও হবে না, আমাদের কোনো দ্বন্দ্বও থাকবে না। কবি এইটাই প্রত্যাশা করেছেন এবং এই মন একটা সমাজেই আমরা ফিরে পেতে চাই, আমরা এটাই আশা করব। এই কবিতাটা অন্তমিলহীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং এটার পর্বগুলোর যে বিন্যাস সেটা অসম, মানে সমান নয় এবং অন্তমিল নেই। কবিতাটা যদি তোমরা পড়ো দেখবে কোনোটারই কোনো, যেমন আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, মিল নেই। সেই অমুক অনন্য অস্ত্র, আবার মিল নেই, আমাকে ফিরিয়ে দাও, মানে ওনার পরে এক পরপর লাইনে মিল নেই। এটাকেই বলছে অন্তমিলহীন অক্ষরবৃত্ত ছন্দ। তো এই কবিতাটা তোমরা পড়ে নিবে, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।